প্রিয় শ্রোতা ও দর্শক সবাইকে শুভেচ্ছা। শুরু করছি কৃষি বিষয়ক ফোন ইন অনুষ্ঠান আয় বাড়াই স্বনির্ভর হই। অনুষ্ঠানটি একযোগে সরাসরি সম্প্রচারিত হচ্ছে রেডিও চিলমারি ৯৯.২ FM এবং আমাদের ফেসবুক পেজ www.facebook.com/রেডিও চিলমারিতে। এ অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ক্ষুদ্র ঋণ কর্মসূচি আইডিআরএস বাংলাদেশের সৌজন্যে। আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি হুমায়রা হেনা। কৃষি আমাদের দেশের অর্থনীতির মূল ভিত্তি। একজন কৃষকের পরিশ্রমেই গড়ে ওঠে দেশের খাদ্য নিরাপত্তা। দর্শক ও শ্রোতা, আজকের আলোচনার বিষয়ে আমনের জাত নির্বাচন ও রবি মৌসুমের পরিকল্পনা। কৃষক ভাই বোনেরা, কৃষি বিষয়ক যে কোনো প্রশ্নের উত্তর জানতে অনুষ্ঠান চলাকালীন সময় ফোন করুন 0177366867 নম্বরে। আপনার প্রশ্নের সঠিক সমাধান দিবেন আমাদের অতিথি। আজ এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন কনক চন্দ্র রায়, উপজেলা কৃষি অফিসার, চিলমারি, কুড়িগ্রাম। প্রিয় অতিথি, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। জনাব কনক চন্দ্র রায়, উপজেলা কৃষি অফিসার, চিলমারি, কুড়িগ্রাম। প্রথমেই জানতে চাই, আমন মৌসুমের কৃষকরা কোন কোন ধানের জাত চাষ করলে লাভবান হবেন? বাংলাদেশে আয়তনের দিক থেকে আমন মৌসুম সব থেকে বড়, যদিও ফলনের দিক থেকে আমরা বোরো মৌসুম থেকে বেশি ধান পেয়ে থাকি। এবং এই আমন মৌসুমেই যেমন স্বল্প জীবনকালের জাত রয়েছে, তেমনি দীর্ঘ জীবনকালের জাত রয়েছে। আবার এই আমন মৌসুম বৃষ্টি নির্ভর, এবং এই মৌসুম শুরুতে বন্যা আক্রান্ত হয়, শেষে আবার খরায় আক্রান্ত হয়। যার কারণে এবং রবি মৌসুমে আগাম যারা রবি শস্য চাষ করতে যায়, এইসব বিষয়কে বিবেচনায় নিয়ে আমন মৌসুমের জাত নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে যদি উঁচু জমি হয় এবং যেখানে কৃষকের আগাম রবি শস্য চাষ করার সুযোগ রয়েছে, যেমন যে কোনো একটি সবজি যদি বাজারের পিক যে পিরিয়ড বা একদম ভরা মৌসুম, সেই সময় সবজিটা আসলে যে দাম পাওয়া যায়, তার থেকে যদি ১৫ দিন বা ১ মাস আগে সেই কৃষক তার উৎপাদিত সবজিটি বাজারজাত করতে পারে, তাহলে অনেক বেশি দাম পাওয়ার সম্ভাবনা থাকে। জি। সেক্ষেত্রে সে যদি উঁচু এবং মাঝারি উঁচু জমির জন্য যে স্বল্প জীবনকালীন যে জাতসমূহ রয়েছে, যেমন বিরিধান ৭৫, বিরিধান ৮৭, এখন মাঝারি জীবনকালের মধ্যে বিরিধান ১০৩, বিরিধান ৯৫, এই জাতসমূহ চাষ করলে সে আগাম কর্তন করে রবি শস্য চাষ করতে পারবে। আবার হচ্ছে যেসব জমিতে বন্যাক্রান্ত হয় এবং এই এবং সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে বন্যা সহনশীল জাত রয়েছে বিরিধান ৫১, বিরিধান ৫২ এবং বীণাধান ১১। জি। এই জাতগুলো, বিরিধান ৭৯, এই জাতগুলো প্রায় ১৪-১৫ দিন যদি পানির নিচে চলে যায়, তারপরও পানি চলে যাওয়ার পরে এটাকে তারা সারভাইভ করতে পারে বা পুনরায় পুনর্জীবিত হতে পারে। তবে সেটা অবশ্যই যে ধানের যে ভেজিটেটিভ গ্রোথ, অর্থাৎ কায়স্থের আগে বা ধানের পেটে শীষের জন্ম হওয়ার আগে যদি এই ঘটনাটা ঘটে, তখন সে এই গাছটি রিকভার করতে পারে। সেটা নিঃসন্দেহে কায়স্থের পরে হলে সেটা গাছের রিকভার করার সক্ষমতা থাকবে না। তবে যেসব জমি তাহলে বন্যা আক্রান্ত, সেসবের জন্য এই বন্যা সহিষ্ণু জাতগুলো তৈরি করতে মানে চাষ করতে পারে কৃষকগণ। আবার যদি এরকম জমি থাকে যে জমিতে বন্যার নিচুর কারণে বা পানি সরে যেতে সময় লাগে, স্বভাবতই সেখানে কৃষকের অনেক দেরিতে রোপণ করতে হয়। সেক্ষেত্রে অবশ্যই কৃষককে নাবি জাত নির্বাচন করতে হবে। সেক্ষেত্রে কৃষকরা BR-22, BR-23, এমনকি অনেকে স্থানীয় যে আমনের জাতগুলো আছে সেগুলো করতে পারে। এই যেখানে অনেক দেরিতে রোপণ করতে হয়, সেখানে যদি কৃষকগণ উচ্চ ফলনশীল এবং দীর্ঘ জীবনকালের জাতগুলো করে থাকে, ৫১, ৫২, BR-11, সেক্ষেত্রে অনেক সময় ভেজিটেটিভ গ্রোথ তার খুব ভালো আসবে, কিন্তু ফলন কমে যেতে পারে বা শেষ বের নাও হতে পারে যদি অনেক দেরিতে রোপণ হয় এবং যদি সে দীর্ঘ জীবনকালের জাত জি। করে চাষ করে। এই জন্যই এমন মৌসুমে কৃষকদের খুবই সতর্ক হওয়া উচিত এবং তার যে জমিটি রয়েছে সেই জমিটির ধরন অনুযায়ী তাকে জাত নির্বাচন করা উচিত। জি, এবারে বন্যা বা জলাবদ্ধতা প্রবণ এলাকার কৃষকদের জন্য কোন জাতগুলো ভালো হবে এ নিয়ে যদি বলতেন। আচ্ছা, আমি আ মূলত ওই জাত নির্বাচনের ক্ষেত্রেই ইতোমধ্যে উল্লেখ করেছি। তারপরে যদি বলি,
তো সেক্ষেত্রে যদি এরকম জমি হয় যে সেখানে আকস্মিক বন্যার পানি আসে আবার চলে যায়, সেক্ষেত্রে কৃষক বিনা ধান ১১ নির্বাচন করতে পারে। জি, কারণ কি? যেহেতু ওই জমিটা যদি মাঝারি উঁচু হয় তারপর ফ্লাশ ফ্লাডের সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে এই BR-11 একাধারে যেমন বন্যা সহিষ্ণু, পাশাপাশি সে একাধারে তার জীবনকালও কম। জীবনকাল ১২০ দিনের মধ্যে। আ সেক্ষেত্রে সে আগাম রবি মৌসুমও চাষ করতে পারবে। আবার হচ্ছে যে যদি ফ্লাশ ফ্লাড আসে তার ভেজিটেটিভ গ্রোথ এর সময়, সে সময় কিন্তু এই জাতটি সেটাকে রিকভার করতে পারবে। তবে যদি সে বন্যা আক্রান্ত হয় তাহলে তার জীবনকাল একটু বেড়ে যায়। আর বন্যা আক্রান্ত না হলে সে তার নির্ধারিত জীবনকালের মধ্যেই আমরা ফসলটিকে সংগ্রহ করতে পারি। এছাড়াও হচ্ছে যে যেখানে স্বভাবতই একটু নিচু বা বন্যা ফেস করে, সেক্ষেত্রে ৫১-৫২ যার জীবনকাল প্রায় ১৫৫ দিনের মতো। সেক্ষেত্রে কৃষক এই জাতটি যদি করে এবং তার অনেক সময় কৃষকরা দোগস করে আরকি। সেটা করে করতে পারে এবং সেক্ষেত্রে তারা যেমন ফলন ভালো পাবে, পাশাপাশি বন্যা আক্রান্ত হলেও সেটাকে রিকভার করতে পারবে। জি। উম স্বল্প মেয়াদী ও উচ্চ ফলনশীল আমন জাত সম্পর্কে যদি কিছু বলতেন। আমন জাতসমূহের মধ্যে আমাদের ধান গবেষণা ইনস্টিটিউট, পাশাপাশি বিনা এবং অন্যান্য প্রতিষ্ঠান কিছু জাত উদ্ভাবন করে থাকে। তবে এখন বিধান ১০৩ একটি জাত রয়েছে যেটি আ স্বল্প বা মধ্যকালীন বলা যেতে পারে। তার জীবনকাল প্রায় ১৩০ থেকে ৩২ দিন এবং এই জাতটি আ স প্রায় খুব চমৎকার ফলন দিচ্ছে। জি, এটা হচ্ছে বিধান ১০৩। এছাড়াও ১২৫ দিনের মধ্যে জাত রয়েছে ১০০ আ বে বিধান ৯৫। এছাড়াও ১২৭ দিন জীবনকাল এরকম জাত রয়েছে ১৮৭ বিধান ৮৭ এবং আরো যে কম জীবনকালের মধ্যে রয়েছে আ স মাত্র ১০৭ দিন, বিরিধান ৭৫। এছাড়াও বিনার জাত রয়েছে বিনা ধান ৭, ১১৫ দিনের মতো জীবনকাল। এছাড়া হচ্ছে আ বিনা ধান ১১, বিনা ধান ১৭ জি। এগুলোর জীবনকাল কম। একটু কম জীবনকালের চাষ করলে কৃষক খুব সহজেই হচ্ছে আগাম রবি মৌসুম ধরতে পারে এবং এই জাতগুলো কম জীবনকাল হওয়া সত্ত্বেও মোটামুটি ভালো ফলন দেয় এবং মোটামুটি ভালো ফলন বলতে আমি যে ১ম যে জাতটির কথা বলেছি ১০৩ এটি খুবই চমৎকার একটি জাত। আমাদের কৃষকরা যেটাতে অভ্যস্ত বিশেষ করে BR-11 বা ৫১-৫২ তার প্রায় মানে সেরকমই ফলন দেয় এবং এই জাতটি আবার জীবনকাল পাশাপাশি জীবনকাল তার কম। তাদের থেকে যেমন একটু আগে আমি বলছিলাম যে BR-11 যেটা কৃষকরা সবথেকে বেশি করে থাকে তার জীবনকাল প্রায় ১৫৫ থেকে ৬০ দিন। ৫১ বা ৫২ যদি বন্যা সহিষ্ণু তার জীবনকালও প্রায় ১৫৫ দিন। সেদিকে তার থেকে প্রায় আমার ১০৩ হচ্ছে বিধান ১০৩ তার জীবনকাল মাত্র ১৩০ থেকে ৩২ দিন। আর পাশাপাশি আমি যদি ৭৫ এর কথা বলি বিধান ৭৫ তার জীবনকাল মাত্র ১০৭ দিন। জি, তাহলে মোটামুটি যদি ১৫৫ দিনের সাথে যদি কম্পেয়ার করা যায়, সে কৃষক সেটি প্রায় ৪৭ দিন আগে পাচ্ছে জি। ওই জাতগুলোর থেকে। তাহলে ৪৭ দিন আগে সেই কৃষকের জমি থেকে যদি কোনো সবজি বাজারজাত করে, তাহলে তার অনেক বেশি মূল্য পাওয়ার সুযোগ রয়েছে এবং সে লাভবান হতে পারে। এবারে জানতে চাইবো কোন জাতের জন্য কতদিনের চারা রোপণ করা উচিত? আচ্ছা, এটি আ আসলেই খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ ধানের আমরা দেখতে পেলাম যে এই আমন মৌসুমেই একই ধানের কোন কোনো একটি জাতের জীবনকাল যেমন ১৫৫ দিন, আবার কোনো জাতের জীবনকাল মাত্র হচ্ছে ১০৭ দিন। তাহলে কি সকল জাতের ক্ষেত্রে এই একই সময়ে চারা রোপণ তো আসলে কোনোভাবেই মানে ঠিক হবে না। তাহলে এখানে সম্ভব না। হ্যাঁ, আমরা যদি এটাকে একটা আ উদাহরণ দিয়ে বলি যে একটা গাভী সেটা যে জাতেরই হোক না কেন বা আমাদের দেশি হোক বা হলস্টাইন ফ্রিজিয়ান হোক বা আ বা আর কোনো উন্নত জাতের হোক যেটা আমরা স্পষ্ট পার্থক্য বুঝতে পারি। কিন্তু দেখা যাচ্ছে তার গর্ভকালীন সময় এক। অনুরূপভাবে ধানের পেটেও কিন্তু শীষের জন্ম হয়। শীষের জন্ম হওয়ার পরে তার প্রায় মুখে আসা পর্যন্ত ৩০ দিনের মতো সময় লাগে এবং এটা কত্তন পাকা পর্যন্ত প্রায় আরো ৩০ দিনের মতো সময় লাগে। অর্থাৎ ধানের পেটে শীষের জন্ম এবং এটা কাটা পর্যন্ত প্রায় ৬০ দিনের মতো সময় লাগে। এবং এই ৬০ দিন যে ধানের জীবনকাল মাত্র ১০৭ দিন তারও ৬০ দিন প্রয়োজন। আর যে ধানের জীবনকাল ১৫৫ দিন তারও এই ৬০ দিন প্রয়োজন ওটার জন্য। তাহলে আমরা যদি আ তাহলে এটা যদি কমন আমি যদি এটাকে সেই কম্পেয়ার করে বলি আরকি যে ১৫২ র সাথে কম্পেয়ার করে বলি আমন মৌসুমেরই একটি জাত এবং বন্যা সহিষ্ণু এবং ভালো জাত। কিন্তু যেখানে আমার আগাম রবি মৌসুমের চিন্তা নেই,
সেখানে আমি সেটা করব। বাট যেখানে আমার আগাম রবি মৌসুমের চিন্তা আছে সেখানে অবশ্যই আমি কম জাতের জাতগুলোকে নির্বাচন করব। কিন্তু সেখানে অবশ্যই আমাকে চারার বয়সের দিকটাকে খেয়াল রাখতে জি, হবে এবং সেটাকে বোঝানোর জন্য আমি বলতেছি যে তাহলে ওখানে যদি আমি যে আমার ধানটাকে ৩ টা ভাগে ভাগ করতে পারি, যেহেতু আমার জন্য শিশুর জন্ম থেকে পাকাটা গুরুত্বপূর্ণ। তাহলে একটা হচ্ছে বীজতলা, একটা হচ্ছে মূল জমিতে রোপণের পরে তার বৃদ্ধি পর্যায়, যেটাকে আমি ধরে নিচ্ছি যে রোপণ থেকে শুরু করে সেটা রোপণ থেকে শুরু করে শিশের জন্ম পর্যন্ত আর শিশের জন্ম থেকে পাকা পর্যন্ত এই ৩ টা স্টেজ যদি আমি ভাগ করি, তাহলে হচ্ছে যে তাহলে ১ম ৫২ ক্ষেত্রে যদি আমি ১ম ৬০ দিনকে বাদ দেই তাহলে আরো ৯৫ দিন। এই ৯৫ দিন থেকে যদি আমি চারার বয়সকে ৪০ দিনও করি, তাহলে আরো থাকতেছে আমার ৫৫ দিন। জি, অর্থাৎ মিন করতেছে যে আমি বীজতলায় ৪০ দিন রাখলাম, মূল জমিতে সে ৫৫ দিন পর্যন্ত তার বৃদ্ধি হলো, কুশি হলো, তারপরে তার শীষের জন্ম হলো। আরো ৩০ দিন পরে তার শীষটা মুখে আসলো এবং তারপরে সে আমাকে একটা ভালো ফলন দিল। কিন্তু আমি ৭৫ এর ক্ষেত্রে যার জীবনকাল ১০৭ দিন, সেখানে যদি আমি ১ম ওই ৬০ দিন বাদ দেই, তাহলে থাকতেছে হচ্ছে ৪৭ দিন। জি, আর ৪৭ দিনে যদি আমি আবার এখানে বিস্তারে যদি তাকে ৩০ দিন পার করি বা মানে সহজের জন্য আমি ধরে নিলাম যে তুমি ৪০ দিন রাখি আগের মতো, তাহলে বিষয়টা দাঁড়াইলো যে ৪০ দিন তার বীজতলা আর মাত্র ৭ দিন পরে তার শীষের জন্ম। জি, তাহলে মূল জমিতে রোপণের ৭ দিনের মাথায় যদি কোনো ধরনের শীষের জন্মের দিকে তার যায়, রিপ্রোডাক্টিভ ফেজ আমরা বলি, সেখানে যায় তাহলে তো সে বৃদ্ধিরই সুযোগ পেল না, তার কুশি হওয়ারই সুযোগ পেল না। তাহলে সে কিভাবে আমাকে ভালো ফলন দিবে? জি, কিন্তু সেই প্রযুক্তি কি খারাপ? প্রযুক্তি কিন্তু ভালো এবং সেটা বিশেষ কারণেই সেই প্রযুক্তি তৈরি করা। আ বিশেষ কারণে যে অবশ্যই সেটা আগাম পাওয়ার জন্যই আরকি। বিশেষ কারণটা এটাই। তো সেক্ষেত্রে আমি এটাই মিন করতেছি যে জাতের জীবনকাল যত কম তাকে বীজতলায় তত কম দিন রাখতে হবে। তাহলে জি। সে ভেজিটেটিভ যে তার যে বৃদ্ধি পর্যায়টা সেখানে তার কুশির বৃদ্ধি, নতুন কুশি হওয়া এবং যে আমরা যেটা গোছা বলি বা একটা গছিতে কয়টা কুশি হবে সেটার জন্য সে একটু সময় পাবে। সময় পেলে পরবর্তীতে সে একটা আমাকে খুব চমৎকার ফলন দিবে। তো অনুরূপভাবে আমি বলতে চাই যে যেসবের ধানের জীবনকাল ১১৫ দিন বা তারও কম, সেক্ষেত্রে আমার চারার বয়স ২০ দিনের বেশি যাওয়া উচিত না। এবং সেটা যদি হচ্ছে ১৩০ দিনের জীবনকালের মধ্যে হয়, সেক্ষেত্রে হয়তো আমাকে ২৫-২৬ দিন পর্যন্ত যাওয়া যেতে পারে। আর যার হচ্ছে ১৫০ দিনের বেশি ১৫০ থেকে ১৫৫ দিন, সেক্ষেত্রে হয়তোবা আমি ৩০-৩২ দিন পর্যন্ত বা ৩৫ দিন পর্যন্ত আমার বীজতলায় আমি নিয়ে যেতে পারি। তো এই কৃষক ভাইদের ক্ষেত্রে যেহেতু একটু আগে আমি বললাম যে, আমরা স্বল্প জীবনকালের জাতগুলো যদি করি, তাহলে আমি আগাম সেই ধান কর্তন করে ভালো ফলন পেয়ে আবার সেখানে যেকোনো রবি শস্য চাষ করে এবং জমির যে আর্দ্রতা সেটাকে কাজে লাগিয়ে সেই আমি আ এবং হচ্ছে যে আগাম বাজার ধরে আমি খুব ভালোভাবে লাভবান হওয়ার সুযোগ আছে। কিন্তু যদি কেউ হচ্ছে এখানে চারার বয়সটাকে হচ্ছে বেশি করে ফেলে, তাহলে কিন্তু সে আমনের ধানের সেই মানে কাঙ্ক্ষিত ফলনটা পাবে না। পাশাপাশি আমাদের এই চর অঞ্চল ছাড়া যে অঞ্চলগুলো রয়েছে বা চরের তো একটা প্যাটার্ন বা যেখানে বোরো ধানের যেই জমিটাতে বোরো ধান হয়, তো সেক্ষেত্রে আমরা দেখি যে তার মূলত বোরো ধানের পরেই সে কৃষক হচ্ছে আমনে চলে যায়। তো সেক্ষেত্রে যদি তার আমন ধানের জাতটা কম জীবনকালের হয়, তাহলে সে খুব সহজেই আমন ধান কর্তন করে সেখানে সরিষা করতে পারবে এবং সরিষার পরে খুব সহজেই সেখানে বোরো ধান করতে পারবে। অর্থাৎ তার ২ ফসলি জমিকে সে খুব সহজেই ৩ ফসলি জমিতে করতে পারবে এবং আ এই আমন ধান এবং বোরো ধানের মাঝখানে সে সরিষা বা অন্য কোনো কম জীবনকালের আরেকটি ফসল সে ঘরে ওঠাতে পারবে। জি, এই মুহূর্তে আমরা একটি ফোন কল নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা এবারে আপনার কাছে জানতে চাইবো যে আমন বীজতলা তৈরির ক্ষেত্রে কৃষকদের করণীয়। আসলে বীজতলা আ কয়েক প্রকারের হয়ে থাকে। যেমন শুকনা বীজতলা হয়ে থাকে। আমরা আর্দ্র বীজতলা করি। এখন অনেকে পলিথিন আবৃত বীজতলা করে। তবে বোরো ধানের ক্ষেত্রে আমরা এটাকে আরো একটা বিশেষ যত্নবান হওয়ার জন্য বলি। কারণ সে সময় তাপমাত্রা কম থাকার কারণে বীজ গজানো বা চারা করা একটু কষ্টকর। আর কিন্তু আমন মৌসুমে সেখানে বীজ এ গজানোর জন্য যে তাপমাত্রা সেটা থাকে বিধায় খুব অল্প সময় সেখানে গজায়। তবে অবশ্যই আমাদেরকে মানে ভালো বীজ নির্বাচন করতে হবে এবং হচ্ছে যে আ বীজের মধ্যে পরিপুষ্ট দানা থাকতে পারে, অপুষ্ট দানা থাকতে পারে। সাধারণত কৃষক ভাইরা হচ্ছে যে এই বীজকে পানিতে ভিজালে যে পুষ্ট দানা পানির নিচে চলে যায় আর অপুষ্ট দানা ভেসে ওঠে। পরে সে বাচ্চিটাকে সরিয়ে সে পুষ্ট দানাটাকে বীজ হিসেবে চিন্তা করে। কিন্তু এই পানিটাকে আমরা যদি আরেকটু কৌশল অবলম্বন করি, মোটামুটি
10 লিটার পানিতে যদি 400 গ্রাম ইউরিয়া সার মিশানো যায়, তাহলে পানিটা একটু গাঢ় হওয়ার কারণে বা পানির ঘনত্বটা বেড়ে যাওয়ার কারণে যে মোটা চিটা যেটা আছে সেই মোটা চিটাটাও ভেসে উঠবে। নরমালি কৃষক ভাইদের এটা অভিজ্ঞতা আছে যে আমরা যখন চিটাটা যদি কোথাও ফেলে দেই, বাড়ির আনাচে কানাচে ফেলে দেই, তাহলে সেই চিটা থেকেও কিন্তু অনেক গাছ হয়। তাহলে চিটা মানে যে চিটাটা আমি বাইরে ফেলে দিচ্ছি সেখানেও কিন্তু গাছ আসে। তো নিঃসন্দেহে চিটা থেকে গাছ অবশ্যই দুর্বল, এবং দুর্বল গাছ থেকে আমি খারাপ ফলন পাবো। জি। তার মানে আমি যে আমার ১ বিঘা জমির জন্য আমার যে মাত্র ৩ কেজি বীজ দরকার, তো সেখানে যে এই মাত্র এই বীজটাকে যদি আমি পুষ্ট দানা রোপণ করি তাহলে কিন্তু আমার ফলন বৃদ্ধির সুযোগ রয়েছে। তো সেক্ষেত্রে আমরা যদি ওই কষ্টটুকু একটু করি, যে হচ্ছে যে ১০ লিটার পানির মধ্যে যদি ৪০০ গ্রাম, এটা তার যার বেশি সে বেশি করবে, আরো এটা মাল্টিপ্লাই করবে বা কমানোর সুযোগ আছে। তো সেক্ষেত্রে যদি ওই পানিটা ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে বা পানিটা গাঢ় হলো বা ঘনত্ব বেড়ে গেল, যার কারণে মোটা চিটাটাও ভেসে ওঠে এবং আমি শুধু পুষ্ট দানা সেখান থেকে হচ্ছে মানে পেতে পারি। জি। আ এরপরে হচ্ছে যে আ এটা পাওয়ার পরে সেটাকে কৃষক ভিজা রাখবে। ভিজা রাখার পরে তো তার হচ্ছে গাছ আসবে। অনেকে হচ্ছে যে চারা গজানো পর্যন্ত অপেক্ষা করে যে না মুখে কতটুকু আসবে। এটা আমরা বলি যে জাস্ট মুখে হালকা একটু আসলেই বা মুখটা ফুটলেই যেটা বলি, তাহলেই কিন্তু সেটা রোপণের উপযোগী। কিন্তু সেখানে সেখানে যদি গাছ চলে আসে, চারা চলে আসে, তাহলে কিন্তু সেটা আর ভালো অবস্থায় থাকে না। সেখান থেকে কিন্তু আমরা ভালো মানে চারা পাবো না। তুলনামূলক দুর্বল চারা পাবো। তো সেক্ষেত্রে আমার পুষ্ট দানা থেকে এখন এখানে একটা ব্যাপার আছে যে অনেকে নদী তীরবর্তী হওয়ার কারণে হঠাৎ করে বন্যা এসে তার বীজতলা নষ্ট হয়ে যাওয়ার সুযোগ থাকে। সেক্ষেত্রে অবশ্যই সে উঁচু জমি নির্বাচন করবে। প্রয়োজনে তার প্রতিবেশী বা আত্মীয়র সহযোগিতা নিতে পারে, এবং কারো যদি কোনো অপশনই না থাকে, সেক্ষেত্রে আমাদের ভাসমান বীজতলা জি। বানানোর সুযোগ আছে। তবে সেটাকে যদি কেউ বেশি ব্যয়বহুল মনে করে, সেক্ষেত্রে অবশ্যই সে তার আ আ প্রতিবেশী বা আত্মীয়স্বজনের যে তুলনামূলক উঁচু জমিতে বিস্তলা করবে, যেন সেটা বন্যা আক্রান্ত না হয়। এছাড়া হচ্ছে বীজতলায় যদি আমরা একটু মানে জৈব সার এবং ছাই প্রয়োগ করি, তাহলে এই পরবর্তীতে চারা উঠানো সহজ হয়। জি। আর আমরা বীজতলার ক্ষেত্রে যে বীজ রেটটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আ যদি আমার ১ শতক জমির জন্য ৩ কেজি বীজই হচ্ছে যথেষ্ট। ৩ কেজি বীজই যথেষ্ট। তাহলে বীজটার যে বীজ হারটা ঠিক থাকবে এবং সেখান থেকে ভালো চারা পাওয়া যাবে। বীজ যদি অনেক ঘন হয়ে যায়, তখন বীজ কিন্তু দুর্বল হয়ে যায়, লিকলিকে হয়ে যায়। চারা দুর্বল চারা হয়। আর নিঃসন্দেহে দুর্বল চারা থেকে আমরা মানে ভালো ফলন পাবো না। জি, এই মুহূর্তে আমাদের একজন শ্রোতা যুক্ত রয়েছেন। হ্যালো, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। কে বলছেন? কোথা থেকে বলছেন? আলম, এনায়ত সরকারের গ্রাম থেকে বলছি। জি, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন, আমনের পর একই জমিতে কোন কোন ফসল চাষ করলে অতিরিক্ত আয় করা সম্ভব? জি, আপনি শুনতেই থাকুন। আমাদের অতিথি আপনার প্রশ্নের উত্তরটি দিয়ে দেবেন। ধন্যবাদ। আমরা রবি মৌসুমে আমাদের অনেক আ উচ্চ ফল উচ মানে কি বলবো, উচ্চ মূল্যের ফসল চাষ করার সুযোগ রয়েছে। তবে এই উচ্চ মূল্য বিষয়টির সাথে অনেক বিষয় জড়িত। যে আমি আসলে কোন সময়ে ফসলটি বাজারজাত করতে পারছি, তার উপর ভিত্তি করেও কিন্তু একটি ফসল উচ্চ মূল্য হয়, আবার কম মূল্যের হয়। জি, যে ফুলকপি উচ্চ মূল্য, কিন্তু আমরা অনেক সময় দেখি যে সেটা একদম ভরা মৌসুমে সে কম মূল্য পাচ্ছে। ঠিক এই কারণেই আসলে আমাদের পূর্বের আলোচনায় কিছুটা এসেছে। তারপরেও উনি যদি এখন একটু মনোযোগ দেন, তাহলে আশা করি বুঝতে পারবেন, বা আমাদের প্রয়োজনে উপসরি কৃষি অফিসার বা অফিসেও যোগাযোগ করতে পারেন। আমরা যেটা বলতেছি যে যদি কারো উঁচু বা মাঝারি উঁচু জমি হয়, সেক্ষেত্রে কিন্তু তার সেখানে আ রবি মৌসুমে শাকসবজি করার সুযোগ রয়েছে। কিন্তু সেই জমিতে যে কেউ মনে করল যে সে রবি মৌসুমে একটা হচ্ছে ফুলকপি বা বাঁধাকপি বা ব্রোকলি, বা এখন তো রঙিন বাঁধাকপি বা আরো কোনো সবজি চাষ করবে। কিন্তু সেই জমিতে সেই কৃষক যদি বিআর-11 বা বিধান 52 বা বিধান 51 বা বেশি জীবনকালের কোনো একটা জাত করে থাকে, বা স্বর্ণা যেটা ব্যাপকভাবে চাষ হচ্ছে আরকি, স্বর্ণা করে থাকে, তাহলে দেখা যাচ্ছে যে বেশি জীবনকাল হওয়ার কারণে সে কিন্তু আগাম রবি মৌসুম চাষ করতে পারবে না। জি, অর্থাৎ কেউ যদি তার উঁচু বা মাঝারি উঁচু জমিতে উচ্চ কোনো ফলনশীল কোনো সবজি চাষ করার বা লাভবান হওয়ার চিন্তাভাবনা করে, তাকে আমনে সে কি জাত নির্বাচন করতেছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে তাকে আমনে কম জীবনকালীন জাত নির্বাচন করতে হবে। এখন আমনে কম জীবনকালীন জাতগুলোর মধ্যে মধ্যমেয়াদী যে জাতটা আছে খুবই ফলনশীল, সেটা আমি অলরেডি ইতিমধ্যে বলেছি যে বিধান 103, এটা জীবনকাল
30 থেকে 32 দিন। জি। এছাড়া এর থেকে আরো 7 দিন কমে আছে 95, খুবই ভালো জাত, খুব ভালো ফলন। কিন্তু 125 দিনের মতো জীবনকাল। তাহলে এটি করতে পারে। আর অথবা হচ্ছে যে বিরিধান 75 রয়েছে, সেটার জীবনকাল 107 দিন, সেটা করতে হবে। তবে কম জীবনকালের জাতের ক্ষেত্রে অবশ্যই সেই কৃষক ভাইকে চারার বয়স কম রাখতে হবে সেই আমন ধানের। সেক্ষেত্রে চারার বয়স কম রাখলে সে কিন্তু আমন ধানের কাঙ্ক্ষিত ফলনটি সে নিতে পারবে। পাশাপাশি সে আগাম আমন ধান কর্তন করে সেখানে যেকোনো একটা যেকোনো একটা সবজি বা অন্যান্য ফসল চাষ করতে পারবে। এবং এক্ষেত্রে যেমন অনেক যেটা একদম হাইল্যান্ড আছে বা যেসব জমির পানির সমস্যা আছে, সেখানে কিন্তু আমন লেটে কাটার কারণে হলো জমির আমরা এটা স্পষ্ট বুঝতে পারতেছি যে আমন ধান যত কাটা লেট হয় সেই জমির রস তত চলে যায়। জি। রস চলে যাওয়ার কারণে এবং দেখা যাচ্ছে যে পরবর্তীতে আবার যদি বোরো ধানের বা অন্য ধানের চিন্তা ভাবনা থাকে, তখন কিন্তু সে সেখানে আরেকটা ফসল চাষ করার জন্য মানে কঠিন হয়ে যায়। এইজন্য কম জীবনকালের জাত হলে জমিতে রস থাকতেছে এবং সেই ধান কর্তনের পরে সে জমিকে তৈরি করে নেওয়ার পরে সেখানে সে প্রয়োজনে যদি আ যেকোনো সবজি বা পাশাপাশি এই সরিষাও করতে পারে। সরিষায় খুব লাভবান হওয়া সম্ভব, কিন্তু সরিষার ক্ষেত্রেও আমরা লাভবান হইতে পারি না। এর অন্যতম কারণ হচ্ছে যে বপন সময়। আমরা যেহেতু আমাদের অধিকাংশ জমি আ স আমন আমন ধানের ক্ষেত্রে স্বর্ণা দ্বারা আ অকুপাইড হয় আরকি। স্বর্ণাটাই মানুষ অনেকেই করে থাকে এখন পর্যন্ত। আ তো সেক্ষেত্রে স্বর্ণা তো জীবনকাল বেশি। যার কারণে স্বর্ণা কাটতে গিয়ে তার হচ্ছে জমির রস কমে যায়। বা এইদিকে আবার সে বোঝে যে কিছুদিন পরে তাকে হচ্ছে বোরো ধানে যেতে হবে। তখন দেখা গেল সে সরিষাটাকে স্কিপ করে। এখানে তাহলে খুব সহজেই যদি সে কম জীবনকালের জাতগুলো করে তাহলে সে সরিষাও চাষ করতে পারবে এই জি। একই জমিতে। এই এবং সেই মুহূর্তে সরিষা কর্তন করে সে আবার বোরো ধান করতে পারবে। আরো একজন শ্রোতা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন? কোথা থেকে বলছেন? আমি রমনা সরকার বাড়ি থেকে আয়েশা বলছি। জি, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন, গাঞ্জিয়া ধান কিভাবে চাষ করলে ভালো ফলন পাওয়া যায়? জি, আপনি শুনতেই থাকুন, আমাদের অতিথি আপনার প্রশ্নের উত্তরটি দিয়ে দিবেন। আচ্ছা, এখন গাঞ্জিয়া একটি স্থানীয় জাত এবং স্থানীয় জাত বিশেষ করে অনেক দেরিতে আ আ আমি বলেছিলাম ইতিমধ্যে যে কোনো ধান যদি অনেক দেরিতে রোপণ করতে হয়, দেরিতে রোপণ করতে হলে কিন্তু উচ্চ ফলনশীল জাতগুলো যদি সে করে এবং বেশি জীবনকালে, সেক্ষেত্রে ধানের ভেজিটেটিভ গ্রোথ আসবে, ফলন নাও আসতে পারে। জি। তো সেই সব ক্ষেত্রেই কিন্তু উম কৃষকরা সাধারণত এই স্থানীয় জাতগুলোকে নির্বাচন করে থাকে। কারণ সেখানে সে জানে যে অন্য জাতের সে ভালো ফলন পাবে না। পাবেন। যার কারণে কিন্তু গাঞ্জিয়ার দেরিতে রোপণ হয় এবং ফলন তুলনামূলক কম হওয়ার পরেও কিন্তু মানুষ সেটাকে করে। আর এখানে বিকল্প জাত হিসেবে কিন্তু এখন কৃষকগণ হচ্ছে আ BR-22 বা BR-23 করতে পারে। আর যদি কেউ গাঞ্জিয়াই করতে চায়, কারণ সেটার আবার হচ্ছে ধানের আকার বা স্বাদ বা জি। জনপ্রিয়তা সেটি রয়েছে। তবে সেখানে যে এটা সাধারণত বললাম যে ওই যেটা লেট সেই জমির জন্যই সে ওটাকে নির্বাচন করার চিন্তাভাবনা করে। তার থেকে আরেকটু ভালো জমিকে যদি সে নির্বাচন করে, এরপরে আ যেহেতু ওটা লেটে রোপণ হবে এবং পরবর্তীতে লেট রোপণের ক্ষেত্রে সে কিন্তু কুশি হওয়ার সুযোগ কম পায়। কুশি হওয়ার সুযোগ কম পাওয়ার কারণে আমরা নরমালি স্বাভাবিকভাবে বলি যে একটি গোছায় ১ টি বা ২ টি চারাই যথেষ্ট। কিন্তু যদি কোনো কারণে লেট বপন হয়, তো সেক্ষেত্রে কিন্তু তাকে প্রতি গোছায় সে ৩ টি ৪ টি পর্যন্ত গুছে দিতে পারবে। কারণ সে দেরিতে বপনের কারণে তার কুশি হওয়ার সুযোগটা সেই জাতটা কম পায়। পাশাপাশি যেহেতু সে আ রোপণের খুব বেশি দিন না, অল্প দিন পরেই সে তার ভেজিটেটিভ ফেজ অর্থাৎ পেটে শিশের জন্ম হওয়ার যে ধাপটি সেটিতে যাওয়ার সুযোগ রয়েছে। এইজন্য অন্যান্য জীবনকালের জাতের ক্ষেত্রে আমরা হয়তোবা ২ বার সার প্রয়োগ করি। বোরোর ক্ষেত্রে কোনো ক্ষেত্রে ইউরিয়াটা আমরা ৩ বারের পর্যন্ত যাই। তাহলে এক্ষেত্রে সে অবশ্যই ১ম ডোজ সারটা যে ধানের জমিতে রোপণ করার পরেই ১ম ডোজ আ ১২ থেকে ১৫ দিনের মাথায় গাছ লেগে গেছে এর মধ্যেই সে ১ম ডোজটা ভালোভাবে প্রয়োগ করে দিবে। প্রয়োগ করে ফেলবে এবং যে সম্পূর্ণ মানে আমরা তো সারগুলো সাজেস্ট করি যে ইউরিয়া, টিএসপি, এরপরে হচ্ছে টিএসপি না দিলে সে ডিএপি দিবে। ডিএপি দিলে আবার ইউরিয়া একটু কম দিতে হয়। কারণ ডিএপিতেই ইউরিয়ার যে নাইট্রোজেন সেই উপাদান রয়েছে। আচ্ছা, এমওপি এই সারগুলোতে আমরা প্রয়োগ করে থাকি। ধানের ক্ষেত্রে আমরা বলি যে ধানের ক্ষেত্রে প্রতি ৩৩ শতক জমির জন্য ১ কেজি দস্তা দেওয়া প্রয়োজন। জি। জিংক যে সার রয়েছে ভালো কোম্পানির। তো যাই হোক, তো যদি তাহলে আমরা এক্ষেত্রে হচ্ছে ইউরিয়া
এবং এমওপি সারের এমওপি যে সারটা দেব তার হচ্ছে 3 ভাগের 2 ভাগ, এবং ইউরিয়া বাদে বাকি সকল সার একসাথে আমরা দিয়ে দেব। এবং হচ্ছে প্রথম যে আমি টপ ড্রেসিংটা করব, অর্থাৎ সারটা ছিটাবো, সেটা আমি বলতেছি যে গাছ লাগানোর পরে প্রথম টপ ড্রেসিং গুরুত্বপূর্ণ, সেজন্য এটা তাড়াতাড়ি দিয়ে দেয়। কারণ প্রথম টপ ড্রেসিং দেরি দেরি করলে এমনিতেই আমার লেট, গাছ কুশি হওয়ার সুযোগ কম পাচ্ছে, আবার জি টপ ড্রেসিংটা দেরি করলে দেখা যাবে যে আমার সার প্রয়োগ আমি যখন করতেছি তখন ইতিমধ্যে সে অলরেডি তার শীষের জন্ম বা কাস্তের দিকে সে চলে আসছে। তো এই জন্য প্রথম টপ ড্রেসিংটা আমরা 12 থেকে 15 দিনের মাথায় করে ফেলতে হবে। আর দ্বিতীয় টপ ড্রেসিং অবশ্যই সেটা কাস্তের আসার আগে আগে দিতে হবে। সেক্ষেত্রে সে বাকি যে আর 1/3 বা 3 ভাগের 1 ভাগ যে এমওপি জি সার রয়েছে এবং ইউরিয়া সার সেটাতে এই মুহূর্তে আরো একজন প্রয়োগ শ্রোতা করবে। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আদরি উলিপুর দক্ষিণ সাদুল্লাহ থেকে বলছি। জি, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন, কৃষি বিভাগের পক্ষ থেকে আমন ও রবি মৌসুমের চাষাবাদে কৃষকরা কি ধরনের সহায়তা পেতে পারেন? জি, আপনি শুনতেই থাকুন। আচ্ছা, ধন্যবাদ। এখানে সরকার কৃষি প্রণোদনা দিয়ে থাকে, এবং সেই প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন ফসলের ফসলভেদে উপকরণ কম বেশি হয়। তো সাধারণত আমন মৌসুমের ক্ষেত্রে যে আমনের যে উচ্চ ফলনশীল জাতগুলো রয়েছে, একজন কৃষক মূলত 1 বিঘা জমির জন্য বা 33 শতক জমির জন্য সহযোগিতাটা পেয়ে থাকে। তাও সেটা সম্পূর্ণ না। সম্পূর্ণ বলতে বোঝাচ্ছি তারা 5 কেজি বীজ পায়, এবং হচ্ছে 5 কেজি 10 কেজি ডিএপি সার, 10 কেজি এমওপি সার। এটা আমনের ক্ষেত্রে। এবং বোরো ধানের ক্ষেত্রেও উচ্চ ফলনশীল জাতের যদি বা উপসি আমরা যেটা বলি, যদি উপসির প্রণোদনা আসে, সেক্ষেত্রে কৃষকের জন্য 5 কেজি আ ধান বীজ, 10 কেজি ডিএপি সার, 10 কেজি এমওপি সার। অনেক সময় হাইব্রিড বীজের প্রণোদনা আসে, সেটা বোরো মৌসুমে। সেক্ষেত্রে শুধু কৃষক 2 কেজি বীজের সহায়তা পেয়ে থাকে। এছাড়াও রবি মৌসুমে এই গমের ক্ষেত্রেও হচ্ছে সেটা 1 বিঘার জন্য গম, আ এরপরে হচ্ছে সরিষা, কিছু ডাল ফসল, এভাবে এই প্রণোদনা কর্মসূচিগুলো এসে থাকে। চলমান আমন মৌসুমেও সরকারের এই আমন প্রণোদনার কর্মসূচি রয়েছে। এটা বিভিন্ন অফিস তার নিজস্ব আ ব্যবস্থাপনা বা অনুযায়ী হয়তোবা খুব দ্রুত বিতরণের উদ্যোগ নেবে আশা করি। জি, প্রিয় শ্রোতা ও দর্শক, দেখছেন এবং শুনছেন কৃষি বিষয়ক ফোন ইন অনুষ্ঠান আয় বাড়াই স্বনির্ভর হই। অনুষ্ঠানটি একযোগে সরাসরি সম্প্রচারিত হচ্ছে রেডিও চিলমারি 99.2 এফএম এবং আমাদের ফেসবুক পেজ www.facebook.com/রেডিও চিলমারিতে। এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ক্ষুদ্র ঋণ কর্মসূচি আরডিআরএস বাংলাদেশের সৌজন্যে। কৃষক ভাই ও বোনেরা, কৃষি বিষয়ক যে কোনো প্রশ্নের উত্তর জানতে অনুষ্ঠান চলাকালীন সময়ে ফোন করুন 0177366867 এই নম্বরে। আপনার প্রশ্নের সঠিক সমাধান দিবেন আমাদের অতিথি। এই মুহূর্তে একজন শ্রোতা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। হ্যালো, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আশরাফুল হাসান, সহসভাপতি, নয়াপাড়া সাহেবালগা থেকে বলছি। সাহেবালগা রেডিও চিলমারি শ্রোতা ক্লাব। আমার স্যার কাছে প্রশ্ন, আমাদের বাড়ি হলো নতুন বাড়ি নিয়েছি, ফলজ গাছ লাগাইছি 10-15 প্রকারের, কোনো সার দেওয়া হয় না। কি কি সার দিলে বৃদ্ধি হবে, ফলজ গাছ ভালো হবে? জি, এই আপনি প্রশ্ন শুনতেই স্যারের কাছে। থাকুন। আচ্ছা, ধন্যবাদ। তো যেহেতু ফলজ গাছ লাগিয়েছেন, আমি ওনাকে আ ইতিমধ্যে যেহেতু গাছ লাগিয়েছেন, তো অন্যান্য কৃষক ভাইয়েরাও বা যে কেউ হচ্ছে তার বাড়ির আশেপাশে গাছ লাগিয়ে থাকে, এক্ষেত্রে আমি একটু কথা এড করে তারপরে ওনার প্রশ্নের উত্তরে যাচ্ছি। যে আমাদের বসতবাড়িতে আমাদের উচিত যে আসলে দক্ষিণ কৃষি পরিবারের ক্ষেত্রে দক্ষিণ দিকটাকে একটু আ বেশি উচ্চতার গাছ না লাগানো। সেক্ষেত্রে পরিবারটিতে সবসময় আলো বাতাসের সুযোগ হয়। আর আমার ফল গাছ লাগালে বাড়িতে যেন হচ্ছে, যদি আমি বাড়ির পুষ্টির কথা চিন্তা করি পরিবারের, সেক্ষেত্রে বিভিন্ন ফলের জাত লাগানো উচিত। আর একই ফলের গাছও যদি লাগাই, সেক্ষেত্রে বিভিন্ন জাত নির্বাচন করা উচিত। একটি উদাহরণ দিতে পারি। যে হচ্ছে, যদি আমি আম গাছ আম গাছ লাগাই, এবং এখন ৪ টা আম গাছের ৪ টিই যদি একই জাতের হয়, সেক্ষেত্রে একই সময়ে মুকুল আসবে, একই সময়ে ফল ধরবে। এখন সেই পরিবার হয়তোবা সেটা ১০ থেকে ১৫ দিন সেই আমটি খেতে পারবে। কিন্তু কেউ যদি সেখানে একদম আগাম যে জাত আছে, সেটা হচ্ছে যে হিমসাগর, খেরসাপাত বা একদম আগাম জাত যদি সে করে, ২-১ টা গাছ লাগায়,
এরপরে হচ্ছে যে তার যদি সেই হাড়িভাঙ্গা বা আরো অন্য কোনো জাত লাগায় যেটা পিক সময়ের জন্য, আবার একদম নাবি জাত হিসেবে যে আমরা বাজারে যে আম্রপালি পাই এবং বাড়ি আম 4 পাই, যদি সেটা লাগায় তাহলে দেখা যাচ্ছে যে সে এই ভিন্ন ভিন্ন জাত হওয়ার কারণে সে প্রায় 3 মাস বা প্রায় 4 মাসের মতো সে মানে তার নিজের পরিবেশ সদস্যরা সেই আম মানে খেতে খেতে পারে। পারবে। পাশাপাশি সেখানে ও যদি আমি পুষ্টি চাহিদার কথা চিন্তা করলে সেখানে অন্য মৌসুমে যেন, কারণ আমাদের যে মধুমাস যে এই সময় সাধারণত আম, কাঁঠাল, লিচু মানে অধিকাংশ ফল আমরা এই সময়ে পাই। কিন্তু অন্য সময়ের জন্য পাওয়া যায়, এই সময় যদি কিছু ফল গাছ আমার বাসায় বাড়িতে থাকে, সেক্ষেত্রে বাড়ির সদস্যরা খুব সহজেই আনন্দের সাথেই বাচ্চারা সেই ফল খেতে পারবে এবং পুষ্টি নিশ্চিত করতে পারবে। আর ফল গাছ অনেকেই আমরা ভালো রোপণ করি, কিন্তু রোপণ করার পরে যত্নের কারণে আসলে সেখানে মানে ভালো ফল দেয় না। তো সেক্ষেত্রে গর্ত করাটাও মানে ইম্পর্টেন্ট। সাধারণত অনেকেই দেখা যায় ছোট একটা গর্ত করে সেই গাছকে রোপণ করে। তো ফল গাছের আসলে সাইজ অনুযায়ী বা কোন ফল সেটার উপর নির্ভর করেও আসলে গর্তটা নির্ভর করে আরকি, যে কোন সাইজের গর্তটা হবে। কারণ একেকটি গাছের আসলে ক্যানোপি বা হাইট একেক রকম হয়ে থাকে। তো তারপরেও কমপক্ষে মানে ২ ফিট, ২ ফিট, ২ ফিট বা হচ্ছে যে আরো বড় গাছ হলে হচ্ছে ১ মিটার, ১ মিটারের মানে একটা এক কথায় গর্তটা যেন একটু বড় মাপের হয় এবং সেই গর্তে প্রয়োজনীয় আ জৈব সারের ক্ষেত্রে অবশ্যই মানে পচা গোবর বা অন্য কোনো জৈব সার যেটা সম্পূর্ণরূপে জৈব সারে পরিণত হয়েছে, এই জৈব সার। পাশাপাশি হচ্ছে যে এখন এক এ ফসল অনুযায়ী এখন ইউরিয়া, টিএসপি, এমওপি এই সারগুলো মোটামুটি আ রোপণের সময় ৩০-৩৫ গ্রাম করে। আ এবং হচ্ছে যে দস্তা এবং বোরন এটা হচ্ছে ১০ ১০-১৫ গ্রাম করে এই একসাথে এই জৈব সারের সাথে মিশিয়ে আ ১ম এ গর্ত তৈরি করে সেখানে রাখতে হয়। এরপরে হচ্ছে যে মানে গাছটি রোপণ করতে হয়। আর গাছ যদি ইতিমধ্যেই রোপণ করা থাকে, সেক্ষেত্রে আমরা বলি যে ফসলটা যখন, যেমন এখন আম যখন আমরা হারভেস্ট হয়ে যাবে, এই হারভেস্ট সময় যদি আমি একটু জন্য প্রুনিং করি, অর্থাৎ শুধু আমটি না, যদি আরেকটু বেশি করে যদি এটা কর্তন করা যায়, এরপরে এই হারভেস্টের পরপরই একটা উপযুক্ত সময় হচ্ছে গাছের সার প্রয়োগের। সেক্ষেত্রে এই যে এই সব আমি যে কয়েকটি সারের নাম বললাম, যে ইউরিয়া, টিএসপি, এমওপি, দস্তা, ব্রোন, এই কয়েকটি সার ওই পরিমাণ মতো। হয়তো এক্ষেত্রেও যদি একটু আমি গড় বলি আরকি, যেটা এক্সেসও না হয় বা একেবারে কম না হয়ে যায়। সেক্ষেত্রে এই ৩০-৩৫ গ্রামের মতো করে ইউরিয়া, টিএসপি, ইউরিয়া, টিএসপি এবং এমওপি, আর এই ১০ গ্রাম করে হচ্ছে দস্তা জিংক। এটা একটি গাছের জন্য যদি আমরা প্রয়োগ করি। গাছের বয়স ২-৩ বছর হয়ে গেলে এটা এই পরিমাণটাকে আরেকটু বাড়ানো যাবে। এটা ৫০ ইউরিয়া, টিএসপি এগুলোকে ৫০-৬০ গ্রামে নেওয়া যাবে। আর তো এভাবে যদি এবং ২ বার প্রয়োগ করতে হয়। এক হচ্ছে যে তাহলে ফসল কর্তনের পরপরই। আর ২ হচ্ছে যে যেহেতু আমার যে সময় মুকুল আসে তার থেকে প্রায় ৪-৫ মাস আগে। অর্থাৎ আবার এভাবে বলা যায় যে এই ফসল কর্তনের পরপরে করলো, এর থেকে আবার হচ্ছে বর্ষার ঠিক পরে। অর্থাৎ বর্ষার শুরুতে একটা সার প্রয়োগের উপযুক্ত সময়, আবার বর্ষার ঠিক শেষ হয়ে যাওয়ার পরপরই ফল গাছের জন্য সার প্রয়োগের একটা উপযুক্ত সময়। জি। তবে আরেকটি ক্ষেত্রে বিষয় মাথায় রাখা উচিত, একটি গাছের যখন হচ্ছে মুকুল চলে আসবে, এটা যেকোনো ফল গাছ হতে পারে। যদি সেই সময় যদি কেউ ফার্টিলাইজার প্রয়োগ করে যে জি। না সামনে মুকুল আসবে, আমি একটু বেশি করে সার পানি দেই। সেক্ষেত্রে সেই গাছে কিন্তু মুকুল না এসে সে গাছ ভেজিটেটিভ গ্রোথ এ যাওয়ার সুযোগ আছে। অর্থাৎ যেখানে মুকুল আসার কথা ছিল সেখানে মুকুল না এসে কচি পাতা আসবে। যে এই মুহূর্তে একজন শ্রোতা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। হ্যালো, কে আছেন আমাদের সাথে? সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রিয় শ্রোতা ও দর্শক, দেখছেন এবং শুনছেন কৃষি বিষয়ক ফোন-ইন অনুষ্ঠান আয় বাড়াই স্বনির্ভর হই। অনুষ্ঠানটি একযোগে সরাসরি সম্প্রচারিত হচ্ছে রেডিও চিলমারি ৯৯.২ এফএম এবং আমাদের ফেসবুক পেজ www.facebook.com/রেডিওচিলমারিতে। এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ক্ষুদ্র ঋণ কর্মসূচি আরডিআরএস বাংলাদেশের সৌজন্যে। কৃষক ভাই বোনেরা, কৃষি বিষয়ক যে কোনো প্রশ্নের উত্তর জানতে অনুষ্ঠান চলাকালীন সময় ফোন করুন ০১-৭৭-৩৬৬-৮৭৬৭ এই নম্বরে। আপনার প্রশ্নের সঠিক সমাধান দিবেন আমাদের প্রিয় অতিথি। আমাদের সঙ্গে একজন শ্রোতা যুক্ত রয়েছেন। হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যালো শ্রোতা, শুনতে পাচ্ছেন? সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। বর্তমানে কৃষি উৎপাদন বাড়াতে সরকার, বিভিন্ন ব্যাংক, এনজিও গুলো সহজ শর্তে কৃষি ঋণ প্রদান করছে। অনেক কৃষকই জানেন না কোথায় গেলে এই ঋণ পাওয়া যায়। কৃষি ব্যাংক, যা সরাসরি কৃষকদের জন্য বিশেষভাবে ঋণ প্রদান করে থাকে। সোনালী ব্যাংক সহ অন্যান্য সরকারি ব্যাংকগুলো কৃষি খাতে ঋণ দিয়ে থাকে।
কিছু বেসরকারি ব্যাংক ও এনজিও ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের জন্য কৃষি ঋণ সুবিধা দিয়ে থাকে। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, আরডিআরএস বাংলাদেশও কৃষক ভাই বোনদের জন্য কৃষি ঋণ প্রদান করে থাকে। এই ঋণ নিতে আগ্রহী যে কেউ নিকটস্থ আরডিআরএস ক্ষুদ্র ঋণ শাখা অফিসে গিয়ে সদস্যপদ গ্রহণ করে নিয়মতান্ত্রিকভাবে কৃষি ঋণ নিতে পারবেন। এই মুহূর্তে একজন শ্রোতা যুক্ত রয়েছেন আমাদের সাথে। কে আছেন? হ্যালো, আমি যাই বলছিলাম, ওই আমার 3 শতাংশের মাঝের মধ্যে কিছু মরিচ গাছ রয়েছে। মরিচ গাছে মরিচও অনেক বড় বড়ই, প্রায় 1-1.5 কেজি একবার উঠাইছিলাম। এখন মরিচ গাছ অটোমেটিক যত রোদের তাপমাত্রা বাড়ছে মরিচ গাছগুলো মরে যাইতেছে, কাজ করছে না। এটার কি প্রতিক্রিয়া আছে আমাকে একটু জানাবেন। আচ্ছা, ধন্যবাদ। আসলে এই সময় বেশি বৃষ্টিপাতের কারণে এই সমস্যাটি বেশি হয়ে থাকে, অন্যান্য সময়েও হয়ে থাকে যে গাছ ঢলে পড়ে যায়। তো হচ্ছে যে কিন্তু বেশি বৃষ্টিপাত হলে সেটা বেশি হয়ে যায়। তো এটা আমি প্রথমে কারণটি জানা প্রয়োজন। এই ক্ষেত পরিদর্শন করলে এটা সবথেকে ভালো হয়। তারপর সম্ভাব্য কয়েকটি কারণ আমি আলোচনা করছি। যেখানে এই যদি গাছের গোড়ায় পানি জমে থাকে বা গাছের গোড়ার মাটি সবসময় ভেজা থাকে, তাহলে সেক্ষেত্রে কিছু গাছ এখানে মারা যেতে পারে। কারণ এটা আমরা স্যাচুরেশন বলি। গাছ যদি মাটি যদি পানি দ্বারা সম্পৃক্ত হয় বা সবসময় একদম ভেজা ভেজা অবস্থা থাকে, সেক্ষেত্রে গাছ পানি গ্রহণ করতে পারে না, তার প্রয়োজনীয় পানি নিতে পারে না, তখন সে হচ্ছে ঢলে পড়ে যায়। এছাড়াও যে ঢলে পড়া যে রোগটি আছে, এটার দুটি কারণে হয়। একটি ছত্রাকজনিত ঢলে পড়া রোগ, আর একটি হচ্ছে ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া রোগ। তো সেক্ষেত্রেও ওটা আমাদের নিশ্চিত হওয়ার প্রয়োজন হয়। কারণ যদি ছত্রাকজনিত ঢলে পড়া রোগ হয়, সেটাকে একটা ছত্রাকনাশক প্রয়োগ করলেই সেখান থেকে আমরা তার রেমেডি পাই। কিন্তু ব্যাকটেরিয়াজনিত কারণে হলে আবার ছত্রাকনাশক প্রয়োগ করলে সেটা সম্পূর্ণ রিকভার হবে না, গাছ বাঁচবে না। তো সেক্ষেত্রে ব্যাকটেরিয়াজনিত কারণে হলে এখানে ব্যাকট্রোল, ব্যাকট্রোবান বা এই জাতীয় যে ব্যাকটেরিয়া নাশক রয়েছে, সেক্ষেত্রে আক্রান্ত গাছকে আমরা সেখান থেকে উঠায় ফেলার জন্য বলি, এবং নতুন করে যেন এটা না ছড়িয়ে যায় তার জন্য হচ্ছে এই ব্যাকটেরিয়া নাশক হচ্ছে প্রয়োগ করার জন্য বলি। এছাড়াও আমি বলবো যে কৃষক ভাইরা যারা একই জমিতে বারবার সবজি চাষ না করে সেটাকে চেঞ্জ করলে এই ব্যাকটেরিয়া জনিত যে ঢলে পড়া রোগ বা ছত্রাকজনিত ঢলে পড়া রোগ এটা কম হয়। তারপরেও করলে এখানে একটি স্টাবল ব্লিচিং পাউডার নামে একটি উপাদান রয়েছে, যেটা জমির চাষের সময় যদি কেউ এই স্টাবল ব্লিচিং পাউডার প্রয়োগ করে, আমরা জানি যে বিভিন্ন নর্দমা বা এই টয়লেট এইসব পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে কিন্তু ব্লিচিং পাউডারটা ব্যবহার হয়। তো স্টেবল ব্লিচিং পাউডার যেটা এগ্রিকালচার ক্ষেত্রেও ব্যবহার হয়, সেক্ষেত্রে এই ঢলে পড়া রোগ বা অন্যান্য যে ব্যাকটেরিয়াজনিত রোগ আছে এটাকে সে দমন করতে পারে, বাট এটা চাষের সময়। আর আক্রান্ত হলে আমাকে অবশ্যই প্রথমে ছত্রাকনাশক, এরপরে হয়তো বা হচ্ছে ব্যাকটেরিয়ানাশকে যেতে হবে। সেক্ষেত্রে যদি এটা এই জনিত কারণে হয় তাহলে সে মারা যাবে। আর নর্মালি এই সময় যদি অতিরিক্ত পানির কারণে হয়ে থাকলে তাকে তাহলে ড্রেনেজ সিস্টেমটাকে ভালো করতে হবে, উন্নত করতে হবে, তাহলে হয়তো বা মানে এটা ভালোর দিকে যাবে। জি, আরো একজন শ্রোতা যুক্ত রয়েছেন আমাদের সাথে। কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? কোথা থেকে বলছেন? আমি রৌমারী থেকে বন্নি বলছি। জি, আপনার প্রশ্নটি করুন। রবি মৌসুমের ফসল চাষে সারের সঠিক ব্যবহার সম্পর্কে কৃষকদের করণীয় কি? জি, শুনতেই থাকুন। আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ। আসলে আহ, রবি মৌসুমের অনেক ফসল এবং প্রত্যেকটি ফসলের জন্য আলাদা আলাদা সারের প্রয়োজন। এমনকি একটি জমিতে আমরা কয়টি ফসল চাষ করতেছি তার উপর নির্ভর করেও সারের কম বেশি হয়। যদি জমিটি যদি এক ফসলি হয় তাহলে এক ধরনের, দুই ফসলি হলে এক ধরনের, তিন ফসলি হলে আরেক ধরনের। আবার হচ্ছে যে এটা কি ধান না ভুট্টা না হচ্ছে যে অন্যান্য ফসল, তার উপরও সারের মাত্রাটা নির্ভর করে। এখন অনেক মোবাইল অ্যাপস রয়েছে, তার মাধ্যমে এটি জানা যায়। আর আমাদের খামারি অ্যাপস নামে একটি অ্যাপস সরকার চালু করেছেন। এক্ষেত্রে এখানে কৃষি গবেষণা প্রতিষ্ঠান, মৃত্তিকা সম্পদ গবেষণা ইনস্টিটিউট সব এবং আবহাওয়া অধিদপ্তর সবকিছুর সমন্বয়ে এখানে যদি আমরা প্রয়োগ করি, সেখানে অবস্থান ভিত্তিক এবং অবস্থান ভিত্তিক দ্যাট মিনস আমার যদি এই মোবাইলের যে লোকেশন যদি অন করা থাকে, তাহলে সেখানে ওই জমিতে দাঁড়ালে সেখানে অ্যাপস অন করলে ওই জমিটার জন্য আমি কি ফসল চাষ করতে চাই সেটাকে নির্বাচন করলে তার জন্য আমাকে সার সুপারিশ মালা দিয়ে দেবে। আবার অবস্থান ভিত্তিক হলে আমি এখানে রুমে বসে আমি সেক্ষেত্রে হয়তো বা আমি বিভাগ, জেলা, উপজেলা, গ্রামে গিয়ে তার হচ্ছে সেই সারের মাত্রাটি পেতে পারি। এটা কিভাবে হয় যে আমাদের মৃত্তিকা সম্পদ গবেষণা যে ইনস্টিটিউট রয়েছে তারা নিজেদের তাগিদেই
সারা বাংলাদেশের বিভিন্ন যে মৃত্তিকার দল আছে, অর্থাৎ মৃত্তিকা দল হচ্ছে একই ধরনের যে মাটি আছে সেখান থেকে একাধিক স্যাম্পল নিয়ে তারা সেটা টেস্ট করে, তারা সেটার পরীক্ষা করে এই জমিতে কি কি আছে আর কোন ফসলের জন্য কতটুকু দেওয়া প্রয়োজন সেটা তারা নির্ধারণ করছে। এই সকল ডাটাকে অ্যাকুমুলেট করে বা সমন্বয় করে আমি যখন কোনো একটা জায়গার জন্য কোনো একটা ফসলকে নির্বাচন করি, তখন সেই ফসলটার জন্য উপযোগী সেখানে কি আছে এবং কতটুকু সার দিতে হবে, উপযোগী একটি সার সুপারিশমালা হচ্ছে আমাদেরকে দিয়ে দেয়। এই অ্যাপসটির নাম আমি আবারও বলতে চাই, এটা হচ্ছে খামারি অ্যাপস। তো এটা সংশ্লিষ্ট আমাদের তার নিকটবর্তী উপসর্গী কৃষি অফিসার বা নিজে যে কেউ হচ্ছে গুগল প্লে স্টোরে গেলে এই খামারি অ্যাপসটি পাবে এবং এটা ব্যবহার করা খুব কঠিন না, সহজে ব্যবহার করা যায়। আর পাশাপাশি এখানে আরেকটি প্রবণতা রয়েছে, যেমন যদি বলি যে ডিএপি সারের আমাদের প্রচুর ব্যবহার হচ্ছে, কিন্তু ডিএপি সার হচ্ছে এটা কিন্তু ইউরিয়ার বিকল্প না, এটা কিন্তু হচ্ছে টিএসপি সারের বিকল্প। কারণ টিএসপি ট্রিপল সুপার ফসফেট, ডিএসপি ডাইঅ্যামোনিয়াম ফসফেট। এখানে মূলত সরকার যে 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 এক বস্তা ডিএপি সারে যে পরিমাণ ফসফরাস রয়েছে বা ফসফেট রয়েছে, ঠিক একই এক বস্তা টিএসপি সারে একই পরিমাণ সেটা রয়েছে। কিন্তু সেখানে আবার অতিরিক্ত হচ্ছে যে 20% বা 50 কেজিতে প্রায় 20 কেজি হচ্ছে ইউরিয়া সারের উপাদান রয়েছে ডিএপিতে। এখন যেই সারটা আমার বপনের সময় প্রয়োগ করার কথা ছিল, মানে অনেক কৃষক ভাই বিশেষ করে ভুট্টার ক্ষেত্রে এই ডিএপি সারটাকে 2 বা 3 বা 4 বার মানে পর্যন্ত প্রয়োগ করতেছে বা টপ ড্রেসিংয়ে সেটাকে ব্যবহার করতেছে। এর ফলে সে কিছুটা ভালো ফলাফল পাচ্ছে, বিশেষ করে সে লুজ সয়েল হওয়ার কারণে চর অঞ্চলের সে টিএসপির উপাদানটা পাচ্ছে, পাশাপাশি ইউরিয়া সেখানে একটু স্লো রিলিজ হওয়ার কারণে দীর্ঘ সময় ধরে পাচ্ছে। কিন্তু টিএসপি সার কিন্তু জমিতে দীর্ঘ সময় ধরে থাকে। এক্ষেত্রে কিন্তু এটা সরকারের জন্য এটা অতিরিক্ত চাপ হয়ে যাচ্ছে, কারণ সরকার ডিএপি সারটাকে শুধু বপনকালীন সময়ের জন্য যতটুকু লাগে সেই হিসেবে নির্ধারণ করা, চাহিদাটাকে নিরূপণ করা হয় ডিএপি সার সহ। প্রিয় শ্রোতা ও দর্শক, দেখছেন এবং শুনছেন কৃষি বিষয়ক ফোন ইন অনুষ্ঠান আয় বাড়াই স্বনির্ভর হই। অনুষ্ঠানটি একযোগে সরাসরি সম্প্রচারিত হলো রেডিও চিলমারির 99.2 FM ফ্রিকোয়েন্সিতে এবং আমাদের ফেসবুক পেজ www.facebook.com/radiochilmari-তে। এই অনুষ্ঠানটি পরিবেশিত হলো ক্ষুদ্র ঋণ কর্মসূচি আইডিয়ারেজ বাংলাদেশের সৌজন্যে। প্রিয় অতিথি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা, বিদায় নিচ্ছে আজকের অনুষ্ঠান থেকে। আবারও কথা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, মাঠে কাজ করার সময় কালো মেঘ দেখলে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নিন। কোনোভাবেই খোলা মাঠে থাকবেন না, এতে বজ্রপাতে আপনার প্রাণ বিনাশ হতে পারে। আপনার জীবন নিরাপদে থাকুক ক্ষেতের মাঠে। শুভ বিদায়।